মীনাক্ষী, আমি আবারও এক কথা বলি তোমাকে, গো স্লো, এত তাড়াহুড়ো করো না। আমি আগেও বলেছি যে তাড়াহুড়ো করো না, যেখানে হোল লাইফ ইজ অ্যাট স্টেক সেখানে তাড়াহুড়ো করাটা বোকামি। মেঘকে সময় দাও, ওর এই তিক্ততাটা থেকে বেরিয়ে আসতে দাও ওকে। ওর মনে যে ক্ষতগুলো আমরা করেছি সেগুলো সারতে সময় লাগবে মীনাক্ষী। সবকিছু এত সহজে হয়ে যাবে না। এই মুহূর্তে ওর মনে আমাদের সম্পর্কে, নীল সম্পর্কে তিক্ততার ছাড়া আর কিছু নেই। সেটা থিতিয়ে যেতে দাও, তারপর ভাবা যাবে কি করবে না করবে। এখনই কিছু করতে যেও না মীনাক্ষী। এখন জোর করলে হিতে বিপরীত হবে। এসব ক্ষেত্রে সময় দিতে হয়, কারণ একমাত্র সময়ই পারে সেই ক্ষতস্থানগুলো আস্তে আস্তে সারিয়ে তুলতে। কিন্তু তার মধ্যে যদি অনেকটা দেরি হয়ে যায়, যদি তো ডিভোর্সটা হয়ে যায় তার মধ্যে, হলে হবে। দেখো মীনাক্ষী, ওদের যদি একসঙ্গে জীবন কাটানোর হয় তাহলে সে ডিভোর্স হলেও ওরা কাটাবে, আর না কাটানোর হলে তাহলে বিয়ে টিকিয়ে রেখেও একসঙ্গে জীবন কাটবে না ওদের। না 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 না, তুমি এরকম করে বলছো কেন ত্রিদীপ? ব্যাপারটা এতটাও ক্যাজুয়াল নয়, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না। দেখো, মেঘের কাছে আমাকে যেতেই হবে, আমাকে মেঘের কাছে যেতেই হবে। আর আমি সমস্ত জিনিসটাকে এরকম সময়ের হাতে ছেড়ে দিয়ে রাখা যায় না তো। আমি ওকে বোঝাবো, আমি ওকে খুব ভালো করে বোঝাবো, আর তাতেও বুঝবে। দেখো, ও আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। আমি ওকে ফোন করবো, এখনই আমি ওকে ফোন করবো। দাঁড়া, কোথায় আমার ফোনটা বলো তো? এই যে, আমি ওকে এখনই ফোন করবো, আর তা না হলে আমি চলে যাবো ওর বাড়ি। না না, শোনো, তুমি ফোনও করবে না, ওদের বাড়িও যাবে না। তাহলে কি করবো ত্রিদীপ? এরকম ভাবে হাতের উপর হাত রেখে বসে থাকবো? হ্যাঁ, থাকবে। সময়কে সব ক্ষত উপশম করতে দাও। তুমি কিন্তু আবার সে একই ফাঁদে পড়ছো মীনাক্ষী। সেদিন তোমার কনফিডেন্সের জায়গা ছিল, তুমি যা ভাবছো যা বুঝছো সব ঠিক। তুমি ভেবেছো তুমি মেঘকে খারাপ বলে জাজ করেছো যখন, তখন সে খারাপই। আর আজ তুমি আবার ভুল করছো। বোঝালে মেঘ ঠিক বুঝবে। মেঘ যে এখন কিছু শুনতে চাইছে না, কিছু বুঝতে চাইছে না। গোটা ঘাটা যে এখনো দগদগে হয়ে আছে ওর গোটা শরীর জুড়ে, সেটা তুমি বুঝতে চাইছো না, সময় দিতে চাইছো না মীনাক্ষী হিলিং এর। এবারে হয়তো আরো খারাপ কিছু হবে, যেটা ঠিক করার আর কোনো অবস্থা থাকবে না। মীনাক্ষী, তুমি তো একজন ডাক্তার, তুমি তো এটা জানো যে যদি কোনো রোগী আমাদের কাছে আসে এমন একটা অসুখ নিয়ে যার রেমেডি হলো ইমিডিয়েট অপারেশন, তখনও কিন্তু আমরা সাথে সাথে অপারেশনটা করি না। আগে অ্যান্টিবায়োটিক্স দিই যাতে যে ইনফেকশনটা হয়েছে সেটা কমে, তারপরে আমরা অপারেশন করি। যেটা বাদ দেওয়া সেটা বাদ দিই। তাই তোমার আগে মেঘকে ওই অ্যান্টিবায়োটিকের সময়টা দিতে হবে। আগে ওর ক্ষত সারুক, তারপরে না হয় ওর মনে আমাদের প্রতি জমে থাকা রাগ, অভিমান, এগুলো সব মুছে ফেলা যাবে। সব আমি নষ্ট করে ফেললাম, আমি সবটা নষ্ট করে ফেললাম। এত বড় ভুল আমার হয় কি করে ত্রিদীপ? আমি যে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। উফ।
ভাই কিছু বলবি? কি আর বলবো বলতো, আমাকে তো আর কেউ নিজের বলে মনেই করে না। তোর আবার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? এই যে দেখ তুই কিরম ছাড়া ছাড়া কথা বলিস, ভাবি তো চিরকালই আমাকে অপছন্দ করে, আর এখন দেখ মাও আমার সঙ্গে কিরম ভাবে কথা বলে, কিরম ভাবে বিহেভ করে, আমাকে সবাই পর করে দিয়েছে। মেঘ, আসলে কি বলতো, তুই তো মায়ের বিশ্বাস ভঙ্গ করেছিস, আর বড্ড বেশি রকমের বিশ্বাস ভঙ্গ করেছিস, তাই মা এরকম ব্যবহার করছে। কার জন্য গানটা গাইছিলি? মানে কোন বন্ধু আসার কথা বলছিলি যে কি একটা গাইছিলি না? ভরিয়া পরাণ শুনিতেছি গান সামথিং আসিবে মোর বন্ধু সামথিং। শোন দিদিভাই, আমি গান গাওয়ার জন্য গান গাইছিলাম, মানে আমি তো গানটা লিখে গাইনি। সে তা বন্ধুটাকে জিষ্ণু নাকি নীল? দেখ, নীলকে তো এখন সেই অর্থে বন্ধু বলতে পারছি না, তাহলে মেবি নীল কোনোদিন আমার বন্ধু ছিলই না, হয়তো জিষ্ণুর জন্যই গাইছিলাম গানটা। মেঘ, তোর এই হিপোক্রেসিটা কিন্তু দারুণ। লোকজনের চোখে ধরা পড়ে না, কারণ সারাক্ষণ এই একটা ভালো মানুষের মুখোশ পরে থাকিস। তাই তাহলে তুই ধরিয়ে দে, তুই এক্সপোজ করে দে। ফানি। তা মেঘ, তুই কি এটা অস্বীকার করতে পারবি যে তুই আজকের নাটকটা ইচ্ছে করে করিসনি? মানে কিরকম? কিরকম আমি বলছি, আমার মনে হয় তোর আজকে ডিভোর্স নিয়ে এগোবার কোনো ইচ্ছাই ছিল না। ইনফ্যাক্ট ডিভোর্সের কথাটা তুই শুধু মুখে মুখেই বলছিস। এক মুহূর্তের জন্য তো নীলকে ডিভোর্স দেওয়ার ইচ্ছে মন থেকে হয়ইনি, কখনো হয়নি। কারণ আমার আর নীলের বিয়েটা যখন ঠিক হলো, অ্যানাউন্স হলো, তারপর থেকে তুই আমাদের আশপাশে এরকম ঘুরঘুর করছিলি, আমাকে নার্ভাস করছিলি, আমাকে ইনসিকিউর ফিল করানোর চেষ্টা করছিলি। ও, আর তাই তুই ওদের রূপের ব্যাপারে কিচ্ছু বললি না, উল্টে আবার মিথ্যে বললি। আমি তো ইনসিকিউর, আমি তো এসব করবই। আমি তো তোকে দূরে। শোন প্লিজ, নিজেকে আর জাস্টিফাই করিস না। তুই আজ নীলের সঙ্গে বেরোলি কেন? সেই কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? কৈফিয়ত মানে? তোর দিদি হিসেবে আমি তোকে জিজ্ঞেস করছি, সেই হিসেবে তুই আমাকে বলতেই পারিস। ও ঠিক আছে, দিদি হিসেবে জিজ্ঞেস করছিস যখন বলছি। দেখ, নীলের সঙ্গে বেরিয়েছিলাম কারণ নীল আমাকে বলল যে লাস্ট রাইড টুগেদারে যাওয়ার জন্য। তখন আমার ফিল হলো যে ক্ষতি কি, মানে আমাদের কিছু ভালো মুহূর্ত তো আছে। কিছু সময় তো এমন ছিল যে যখন নীল আমার পাশে সত্যিই দাঁড়িয়েছিল, তো শেষবারের মতন ওর সঙ্গে কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা কাটালে ক্ষতি কি, তাই না? ওয়াও, নাইস। হ্যাঁ, রোমান্টিক। তা তুই আন্দাজ করতে পারিসনি যে নীল তোকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে? না, এটা তুই দিদি হিসেবে জিজ্ঞেস করছিস না তো, তাই এটার উত্তরটা আমি দিচ্ছি না। নাটক করিস না মেঘ, চুপ কর এবার। আমি জানি তুই সবই জানতিস, আর তুই এটাই চেয়েছিলি, এটাই হোক। আসলে কি বলতো, তুই নীলের মতো একটা সব দিক দিয়ে লোভনীয় ছেলেকে ছাড়তেই চাস না। দিদি ভাই তুই এখন যা, আমি পড়তে বসবো। কি বলতো মেঘ, তুই যখন চিৎকার করে করে সবাইকে বলিস যে আমার জন্য তোর জীবন নষ্ট হয়েছে, আমার জন্য তোর জীবনের সব তছনছ হয়ে গেছে, তখন সবাই কি করে? আহা উহু করে, সিম্পেথাইজ করে তোর সঙ্গে। আর যখন আমি বলি যে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে তোর জন্য, তখন কি বলে সবাই? কেউ কিচ্ছু বলে না। উল্টে আমাকেই সবাই মিথ্যেবাদী প্রুভ করার চেষ্টা করে। ব্যাপারটা বেশ মজার, তাই না? তা বল, তোর হিয়ারিং এর নেক্সট ডেট কবে? দেখ, আপাতত তো পুজোর ছুটি পড়বে, কোর্ট বন্ধ থাকবে, তো কোর্ট যবে খুলবে তারপর ডিসাইড হবে কোন ডেট। আর ডেট পড়ার কি দরকার? তুই তো তার মধ্যে নীলকে নিজের আঁচলে বেঁধে ফেলবি। আমাকে একটা কথা বলতো মেঘ, তুই এক্স্যাক্টলি কি করে নিজেকে নীলের কাছে নিয়ে গেছিলি আর নীলকে আমার থেকে দূর করেছিলি বলতো? ওকে ফিজিক্যালি সিডিউস করে? দিদি ভাই প্লিজ।
যেটা করতে হবে সৌরনীলাকে ছাড়া কিন্তু এটা আমাদের হবে না। তো সৌরনীলাকে বলবো যে মেঘে এই তো সৌরনীলা। কি ব্যাপার তোমরা এখানে? তোমাদের প্রস্তুতি কমপ্লিট তো? ঠাকুর এসছে? হ্যাঁ ঠাকুর এসে গেছে, কিন্তু এখন আবার কিন্তু কেন? এখন তো আর কিন্তুর কোনো সময় নেই, কাল থেকে পুজো শুরু। তবে এখন যা অবস্থা, এখন তো প্রতিপদ থেকেই পুজো শুরু হয়ে যায়। তা যা বলেছো সৌরনীলদা, প্যান্ডেলে কি ভিড় দেখেছো? এরা মনে হচ্ছে ষষ্ঠীর আগেই সব ঠাকুর দেখে ফেলবে। আচ্ছা, দুর্গাপুজোর আগেই যদি এরা সব ঠাকুর দেখে নেয়, তাহলে পুজোর সময় এরা কি দেখবে বলো তো? হ্যাঁ দেখ, হয়তো ষষ্ঠীর দিনই কোথাও কোথাও কালী পুজোর উদ্বোধন হয়ে যাবে, ওরা গিয়ে সেটাই দেখবে। তা যা বলেছো। শোনো না সৌরনীলদা, বলছি আমাদের এই দুর্গাপুজোর ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, আমার সঙ্গে পুজোর ব্যাপারে কি ব্যাপার বলো তো? তোমরা কিন্তু আমাকে নার্ভাস করে দিচ্ছ। এই না না, শোনো না, বলছিলাম আমরা এবার ঠিক করেছি, মানে আগে থেকে ঠিক করিনি, কালকের মিটিংয়ে ঠিক করেছি। আচ্ছা, এবার পুজোয় যদি একটা কালচারাল প্রোগ্রাম হয়, তাহলে কেমন হয় ব্যাপারটা? তো বেশ, তো ভালো তো, এটা করো, তোমরা করো। দেখো, সেটার জন্য যদি কোনো এক্সট্রা চাঁদার দরকার পড়ে তাহলে বলো, আমি দিয়ে দেবো। না না, ফান্ড আমাদের সব জোগাড় হয়ে গেছে, শুধু আমরা চাইছিলাম তুমি যদি কালচারাল কমিটি অ্যাডভাইজারি বোর্ডে থাকো। আচ্ছা বেশ, সে না হয় থাকবো। তোমাদের তো এবারে 49তম বছর দেখলাম, একটা ভালো করে ফাংশন হোক। আমরা জানতাম আমাদের না বলে ফেরাতে পারবে না। সৌরনীলা, আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আবার কি রিকোয়েস্ট? কি ব্যাপার বলো তো? তোমাদের এই অ্যাডভাইজারি কমিটির মিটিংটা কি এখানেই করে ফেলবে? না 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 না, শুধু একটা পপুলার রিকোয়েস্ট আছে। আসলে হঠাৎ করে ঠিক হওয়া প্রোগ্রাম তো, এখানে বাইরে থেকে কোনো বড় আর্টিস্ট আনতে পারবো না। কি রে, তোরা কিছু বল। হ্যাঁ হ্যাঁ, বলছি এই বছরের প্রোগ্রামটা আমাদের আশেপাশের চেনা জানা আর্টিস্টদের দিয়ে করিয়ে নিতে চাইছি। আর আমাদের চেনা জানা আর্টিস্ট বলতে মেঘ বৌদি থেকে বড় তো আর কেউ নেই। হ্যাঁ, মেঘ বৌদি তো একজন এখন বড় শিল্পী, বড় নাম। মেঘ বৌদি আর জিষ্ণু সেন তো। তোমরা কি বলতে চাইছো সেটা ডিরেক্টলি বলো। বলছি সৌরনীলা, অষ্টমী রাতে যদি মেঘ বৌদির একটা প্রোগ্রাম করা যায়। 8:30টার মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রোগ্রামটা করব। তুমি আমাকে বলো না মেঘ বৌদিকে যদি আমাদের জন্য এটা করে দেয়। দেখো, এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। কেন? দেখো, মেঘ এখন যথেষ্ট নামী শিল্পী হিসেবে নাম করেছে, ও বিভিন্ন বড় বড় জায়গায় গান গাইছে। আমি বলতে পারবো না ও এখন এই পাড়ার ফাংশনে গান গাইতে রাজি হবে কি। এ বাবা, এটা কি বলছো সৌরনীলদা? আমাদের পাড়ার বউ আর সে সেখানে, তুমি একবার বলে দেখো না সৌরনীলদা। বললাম তো আমার পক্ষে বলা সম্ভব না। দেখো, এটা তো তার প্রফেশনাল ব্যাপার, এই ব্যাপারটাতে আমি ঢুকবো না। না না, আমরা এমনি এমনি গাইতে বলছি না, একটা সম্মানিক আমরা দেব। হ্যাঁ, হয়তো বড় হবে না, কিন্তু আমরা দেব। আমার মনে হয় তোমরা সরাসরি তার সঙ্গেই কথা বলো ভায়া, আমি না গিয়ে তোমরা যদি সরাসরি কথা বলো সেটা বেটার হবে। দেখো, ও এখন এখানে নেই, ওর বাপের বাড়িতে আছে। তো তোমরা যাও, সেখানে গিয়ে কথা বলো। এখন ও যদি রাজি হয়ে যায় তাহলে ভালো। দেখো, সেটা যদি না হয় তাহলে আমাকে অনুরোধ করো না। আমার মনে হয় এটার জন্যই তোমরা তোমাদের অ্যাডভাইজারি কমিটিতে আমাকে ডাকছিলে, সেটার আর দরকার হবে না। তোমরা এসো। আমি বলবো না মেঘ তোমাকে আসতে, কারণ আমি বললে তুমি আসবে না, আমি জানি। কিন্তু আমি চাই তুমি এসো। না না, একেবারেই হবে না। রিকোয়েস্ট? আরে বাবা, আপনি আমায় কি রিকোয়েস্ট করবেন? আমি উল্টে আপনাকে রিকোয়েস্ট করছি। হবে না আমার, না না হবে না, আমার অন্য জায়গায় কমিট করা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলছি, নবমীর দিন না, হবে না। না, কটা আছে সেটা বিষয় না দাদা, যে কটা আছে তার বেশি অনুষ্ঠান আমি করতে পারবো না। আপনি রিকোয়েস্ট করবেন না, রাখুন, আমার হবে না। মানে আপনি কয়েক হাজার টাকা বেশি দেবেন আর আমার নাটা হ্যাঁ হয়ে যাবে? না, আর একটাও কথা বলতে ইচ্ছুক নই আমি আপনার সঙ্গে। আচ্ছা, আপনারা কি বলুন তো, আপনারা শিল্পীর সম্মান করতে জানেন না, এদিকে অনুষ্ঠান করছেন। রাখুন তো। কি হলো বাপি, এরা কি ভাবে বলো তো, যে টাকা দিলেই ছুটে ছুটে গান গাইতে চলে যাবে লোকজন? মাথা ঠান্ডা কর, এত সহজে মাথা গরম করলে চলবে? আমার মাথা ঠান্ডাই আছে বাপি, সেটা তো তুমি জানো। তুমি জানো আমি ওদের যতবার বলছি যে আমি আর অনুষ্ঠান করব না ওই দিনে, ওরা তত আমাকে জোর করছে। আর শুধু জোর না, আবার কি বলছে জানো? বলছে তুমি যত নাও আমরা তার থেকে তোমায় বেশি টাকা দেবো। আচ্ছা বাপি, তুমিই বলো, এটা একটা আর্টিস্টকে অ্যাপ্রোচ করার ভাষা? আর আর্টিস্ট ছেড়ে দাও, এটা কি কোনো মানুষকে অ্যাপ্রোচ করার ভাষা?
তুমি লোকটার কি স্পর্ধা ভাবতে পারবে না। আমাকে বলছে যে তোমার নাটা আমি কয়েকটা টাকায় কিনে হ্যাঁ করে দেবো। কতটা অডাসিটি লোকটার, ভাব। এই তো সবে কলির সন্ধে, সবে তো শুরু। দাঁড়াও, এত সহজে রিয়াক্ট করলে চলবে না। এই জন্য বাপি, শুধুমাত্র এই জন্য গান বাজনাটা আমি আমার ভালো লাগার জায়গায় রেখে দিতে চেয়েছিলাম। এসব অনুষ্ঠান, প্রতিযোগিতা, এসবের মধ্যে আমি ঢুকতেই চাইনি। আমার এসব ভালো লাগে না বাপি। কিন্তু ঢুকে যখন পড়েছিস, তখন নিজের মতো করে তো পরিবেশটাকে সামলে নিতে হবে, শিখতে হবে। বস। একটা কথা মনে রাখবি দিদি ভাই, এই জীবনটা না অনেক বড়, অনেক। সেই জীবনে আজ পর্যন্ত কেউ আমরা সব সিদ্ধান্ত সঠিক নিইনি। আমরা সবাই কিছু না কিছু ভুল করেই এসছি জীবনে। তেমনি তুইও একটা ভুল করেছিস, সেটাকে এত বড় করে কেন দেখছিস দিদি? কেন? তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এখনো সেই ভুলটাকে ধরে বসে আছি? তুই নাকি এখনো কলেজ যেতে শুরু করিসনি? সারাদিন বাড়ির মধ্যে মুখ গুজে বসে আছিস। গেলেই তো সবাই বারবার একই প্রশ্ন করবে ঠাম্মি, একই কথা। ও কি করতো, আমি কি এতদিন কিছুই বুঝতে পারিনি। পুলিশের কাছে যা যা বয়ান দিয়েছি সব বারবার বলা আমার ভালো লাগে না ঠাম্মি। ভালো লাগে না বললে কি চলবে দিদি ভাই? ভালো লাগুক না লাগুক, কিছু জিনিস আছে যেগুলো করতেই হবে। দেখ, কাল বাদে পরশু কোর্টে কেস উঠবে, তখন ওই উকিল তোকে তো সেই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করবে, বারবার সে একই প্রশ্ন করবে। তখন তো তোকে সেগুলোর সামনাসামনি হতে হবে, তখন তো তুই এড়িয়ে যেতে পারবি না। তাহলে এখন তুই কলেজটা কেন এড়িয়ে যাচ্ছিস? কি করলাম বলো তো ঠাম্মি, নিজের জীবনটা নিয়ে সব কিছুতে শেষ করে দিলাম আমি, সবকিছু। বাপি, আমার ভাল লাগে না এই সারা শহর দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গান করতে। আমার এত ভালো লাগে না। ধুর, আমি যার জন্য জিষ্ণুকেও বলে দিয়েছি যে তুমি তোমার মতন একা একা অনুষ্ঠান করো, আমি করতে পারবো না, এত গান গাইতে আমি পারবো না। আর ওর তো তাতে কোনো প্রবলেমও নেই। ও বাপি, আমি পুজোর সময় এত গান করব না। আমি একটু ঠাকুর দেখতে যাবো না, আমি একটু বাড়ি বসে পড়াশোনা করবো, অনেক অনেক গান শুনবো। এত অনুষ্ঠান আমি করতে পারবো না। আমি সব অনুষ্ঠান ক্যান্সেল করে দেবো, সব বাতিল। কি সর্বনাশ! এই কি দেখছি? শরতের আকাশের মেঘ তো নয়, এ তো বর্ষার আকাশের মেঘ। বাপি, তুমি আর আমি ঠাকুর দেখতে বেরোবো না? হ্যাঁ, বেরোবো তো, নিশ্চয়ই বেরোবো। কিন্তু এখন কি তুই শুধু আমার মেয়ে? তা তো নোস, তুই তো অনেকের। তারা তোর গান শোনে, তোকে ভালোবাসে, তোকে একটা পরিচিতি দিচ্ছে, জীবনে প্রতিষ্ঠা এনে দিচ্ছে। তাদের প্রতি তোর কোনো দায়িত্ব থাকবে না? উফ বাপি, শেষ পর্যন্ত তুমিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে নিয়ে আলোচনা হবে। ক্লাস কটায়? আমার এই তো 11:30। ভালো ভালো, আমি তোকে নামিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, আর বাপি, মার শরীর এখন ঠিক আছে তো? মায়ের শরীর ঠিক আছে, কোনো চিন্তা নেই। কিন্তু
দিদিভাইটা এখনো কেমন গুম হয়ে রয়েছে, কথাও বলছে না, ঘর থেকেও বেরোচ্ছে না। ওর এই গুম হয়ে থাকাটাই না আমার ভীষণ ভয় করে। মাথায় কি ঘুরছে কে জানে। ভিডিওটা তো দিদিভাইয়ের কাছেই রয়েছে, ওটা দিয়েও আবার কিছু করবে না তো? হয়তো ওটা হাতিয়ার করেই ও নীলের কোনো চরম ক্ষতি করে ফেললো। ধুর, আশ্চর্য, আমি কেন এসব ভাবছি? নীল যেটা করেছে সেটার ফল যদি ওর ভোগ করার হয় তাহলে ও ভোগ করবে, ব্যাস। হ্যাঁ বলুন। মেঘ আছে? হ্যাঁ, মেঘ, তোকে একবার এদিকে আসতে হবে। কেন বাপি, কে এসেছে?